প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে দ্বাদশ অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন 4 নিয়ে। তো এই প্রশ্নের আলোচনার শুরুতেই আমরা একটু প্রশ্নটা সম্পর্কে ডিটেলসে দেখব, অর্থাৎ কি কি হিসাব দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা অ্যান্সারটা দেখব। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জানুয়ারির 1 অর্থাৎ 2025 সালের জানুয়ারির 1-এ তার আর্থিক অবস্থাটা দেখানো হয়েছে। তো এখানে মূলত বলা হয়েছে তার কি কি বিষয় উদ্বৃত্ত ছিল, অর্থাৎ আগের বছর থেকে যখন এই বছরে আসলো, এই বছরের শুরুতে কি কি বিষয় উদ্বৃত্ত ছিল। প্রথমে দেখতে পাচ্ছি নগদ তহবিল, বাড়িঘর, তৈজসপত্র, তারপর দেওয়া আছে আসবাবপত্র এবং 12% ঋণ। এগুলো হচ্ছে তার সব কিছুই একদম 1 তারিখের উদ্বৃত্ত বা প্রারম্ভিক উদ্বৃত্ত। এবং তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে এই যে শুরুতে ব্যালেন্স বিডি যে অংশটা, এটা কিন্তু এই নগদ তহবিলটাই, অর্থাৎ যে নগদ তহবিল দিয়ে ব্যবসাটা এখানে পরিবারটা শুরু করা হয়েছে, ঠিক সেই তহবিলটাই হচ্ছে ব্যালেন্স বিডি। এবং আদার্স যে অংশগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এই জনাব নানু মিয়ার জন্য প্রাপ্তির অংশ। এবং এই সাইডে যদি আমরা প্রদানে চলে যাই, প্রদানের মধ্যে আমার যেমন রেগুলার ব্যয়গুলো আছে, ঠিক তেমনিভাবে আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকি সেই সম্পত্তিগুলো কিন্তু এখানে চলে আসে। এবং এছাড়াও আমাদের এই প্রশ্নের মধ্যে এক্সট্রা যে বিষয়টা আছে সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে ক নাম্বারের উপরে দেখো এখানে বলছে 2টা সমন্বয়। প্রথম সমন্বয়টা হচ্ছে খাদ্য সামগ্রী 1000 টাকা মজুদ আছে, তার মানে আমরা যতটুকু খাদ্য সামগ্রী ক্রয় করেছিলাম তার থেকে এখনো 1000 টাকা রয়ে গেছে, যেটা আমরা পরবর্তী বছরে চাইলে ব্যবহার করতে পারবো। এবং আরও একটা সমন্বয় বলা হয়েছে বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে। যখনই 2 মাসের বকেয়া থাকে আমরা ধরে নেই যে 10 মাসের বিল অবশ্যই পরিশোধ করা হয়ে গেছে। তার মানে এখানে যে বিদ্যুৎ বিল দেওয়া আছে 6000, এটা হলো 10 মাসের জন্য এবং 2 মাসের বকেয়াটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন এখান থেকে যদি আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে চাই, একটু খেয়াল করো, এই যে প্রথমে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয় হতে পারতো, কিন্তু এটা যেহেতু আমাদের এবছরের উদ্বৃত্ত, আমরা সরাসরি এটাকে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসতে পারি না। আমাদের মূলধন জাতীয় ব্যয় হবে এখান থেকেই, যেগুলো আমরা প্রদান করেছি ঠিক এখান থেকেই আমাদের মূলধন জাতীয় ব্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমরা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে চাই, আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করি সেক্ষেত্রেই কিন্তু মূলধন জাতীয় ব্যয়টা হয়। তাহলে এখানে আমরা ফ্রিজ ক্রয়, এটা একটা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা সম্পদ। আবার এই যে সাইকেল ক্রয় করেছি, এটাও আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাহলে এই 2টা ক্রয় যখন আমরা করেছি ঠিক তখনই কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়টা সংগঠিত হয়েছে। তাহলে আমরা যদি মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে চাই, আমাদের প্রথমে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ফ্রিজ ক্রয়। আমরা ফ্রিজ ক্রয় করেছি 28000 টাকা দিয়ে, তাহলে ফ্রিজ ক্রয় লিখলাম 28000 টাকা। তারপরে ছিল সাইকেল ক্রয়, তাহলে নিয়ে আসলাম সাইকেল ক্রয় 12000 টাকা। তাহলে টোটালটা যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ 28000 এবং 12000 টোটাল যোগ করলে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 40000 টাকা। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ 40000 টাকা। এরপর আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে উপযুক্ত তথ্য থেকে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আমাদের পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। সো আয় ব্যয় বিবরণীগুলো কিন্তু আমরা সাধারণত প্রাপ্তি প্রদান হিসাব থেকেই নির্ণয় করি। এবং আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমার যে ছকটা দরকার সেটা হলো এরকম একটা ছক, বিবরণ 3টা টাকার ঘর।
তো আমরা আয় ব্যয় বিবরণী যদি প্রস্তুত করতে চাই আমাদের শুরু করতে হয় আয় সমূহ থেকে, অর্থাৎ যতগুলো আয় আছে সেই আয়গুলো থেকে আমরা আমাদের আয় সমূহ বা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করি। তো এখানে একটু খেয়াল করো, আমাদের প্রাপ্তির মধ্যে যেগুলো দেওয়া আছে আয় কোনগুলো। প্রথমে বেতন, এটা অফকোর্স আমাদের জন্য একটা আয়। তারপর পুরাতন টেবিল বিক্রয়, এটা কিন্তু আয় না, এটা আমাদের সম্পদের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে, তাই এটাকে আমরা আয় বলতে পারবো না। তবে এখানে কৃষি ফসল বিক্রয়, ফার্মেসি ব্যবসায়ের মুনাফা, এই দুইটাকে আমরা আয় বলতে পারি। তাহলে আমাদের আয় দেখতে পাচ্ছি তিনটা। প্রথমে বেতন 1,80,000 টাকা, কৃষি ফসল বিক্রয় 30,000 টাকা এবং ফার্মেসি ব্যবসায়ের মুনাফা 75,000 টাকা। তাহলে আমরা সবগুলো একে একে লিখব। প্রথমে দেখতে পাচ্ছি বেতন, বেতনের পরিমাণ 1,80,000 টাকা। তারপর আছে কৃষি ফসল বিক্রয়, কৃষি ফসল বিক্রয়, কৃষি ফসল বিক্রয়ের পরিমাণটা 30,000 টাকা। এবং সবার শেষে ফার্মেসি ব্যবসায়ের মুনাফা, ফার্মেসি ব্যবসায়ের মুনাফা আছে 75,000 টাকা। তাহলে সম্পূর্ণটা যদি আমরা যোগ করে দেই আমরা কিন্তু আমাদের মোট আয়ের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা মোট আয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 2,85,000 টাকা এবং এটার নাম আমরা অবশ্যই লিখব। এটার নাম হলো মোট আয়। এবার এই মোট আয় থেকে আমরা বাদ দিব ব্যয় সমূহ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে বাদ ব্যয় সমূহ। তাহলে এখন আমরা ব্যয়গুলো বাদ দিব। ব্যয়গুলো কিন্তু আমরা আমাদের এই প্রাপ্তি প্রদান হিসাব থেকেই খুঁজে বের করতে পারবো। যেমন এখানে খাদ্য সামগ্রী ক্রয়, এটা একটা ব্যয়, বাড়ি মেরামত একটা ব্যয়, বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিলের সাথে আবার আমাদের একটা সমন্বয় আছে, চিকিৎসা খরচ, তারপর আছে লেখাপড়ার খরচ, কাপড় চোপড় ক্রয় এবং ঋণের সুদ। তাহলে প্রথমে আমরা খাদ্য সামগ্রী ক্রয় থেকে শুরু করি। প্রথমে খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়ের পরিমাণ আছে 77,500 টাকা। আচ্ছা, এই খাদ্য সামগ্রী ক্রয়ের সাথে দেখো এখানে কিন্তু আমাদের একটা সমন্বয় ছিল। এখানে বলা হয়েছিল খাদ্য সামগ্রী 1,000 টাকার মজুদ আছে। তো খাদ্য সামগ্রী আমরা কিনেছিলাম 77,500 টাকা, কিন্তু 1,000 টাকা আমাদের এখনো আমাদের কাছে রয়ে গেছে। তাহলে প্রথমে 77,500 টাকা লিখলাম। এবার এই 77,500 টাকা থেকে আমরা বাদ দিয়ে দিব মজুদের পরিমাণ, যতটুকু মজুদ আছে সেটা, কারণ এটা তো এখনো আছে, এটা তো আমরা এখনো খরচ করিনি, তাই এখানে থেকে যাচ্ছে 77,500 টাকা। ওকে, এরপর আছে বাড়ি মেরামত 8,000 টাকা, বাড়ি মেরামতের পরিমাণ 8,000 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিলের সাথে আবার সমন্বয় আছে। বিদ্যুৎ বিল আমরা দেখেছি 6,000 টাকা। তাহলে প্রথমে আগে লিখি বিদ্যুৎ বিল 6,000 এবং এখানে আমাদের বলা হয়েছে যে এটা 10 মাসের জন্য দেওয়া আছে এবং 2 মাস বকেয়া আছে। তার মানে আমরা যোগ করে দিব বকেয়া অংশটা। তো যোগ যদি বকেয়া করতে চাই এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। যদি 10 দিয়ে ভাগ এবং 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 1200 টাকা এবং টোটাল যোগ করলে আমাদের টোটাল বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়াচ্ছে 7,200 টাকা। তারপর দেখতে পাচ্ছি চিকিৎসা খরচ 3,500 টাকা, লেখাপড়ার খরচ 14,500 টাকা। তাহলে প্রথমে চিকিৎসা খরচ 3,500 টাকা এবং তারপর লেখাপড়ার খরচ 14,500 টাকা। তারপর দেখতে পাচ্ছি কাপড় চোপড় ক্রয় দেওয়া আছে 16,700 এবং ঋণের সুদ দেওয়া আছে 5,800। তাহলে প্রথমে কাপড় চোপড়টা লিখি, কাপড় ক্রয় এটা দেওয়া আছে 16,700 টাকা, 16,700 টাকা। আচ্ছা, এবার আসো আমাদের ঋণের সুদটা নিয়ে একটু কথা বলি। আমাদের শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম ঋণের সুদ হচ্ছে 12%।
তাহলে প্রথমে আমাদের দেখতে হবে 60,000-এর 12%টা ঠিক কতটুকু হয়। আমরা যদি 60,000-এর 12% করি তাহলে বের হচ্ছে 7,200 টাকা। কিন্তু আমাদের এখানে আমরা রেয়ামিলের মধ্যে বা এখানে আমাদের প্রদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5,800 টাকা, অর্থাৎ অলরেডি আমরা 5,800 টাকা পরিশোধ করে ফেলেছি, কিন্তু এখনো বাকি অংশটা বকেয়া আছে। তাহলে বকেয়া অংশটা হচ্ছে 1,400 টাকা। এই যে 1,400 টাকা এটা এখনো বকেয়া আছে, আমরা এখনো এটা পরিশোধ করিনি। 5,800 টাকা পরিশোধ করা হয়ে গেছে, 1,400 টাকা এখনো পরিশোধ করা হয়নি। যখনই আমরা কোনো ঋণ বা কোনো বিনিয়োগের এরকমভাবে সুদ দেখতে পাবো, আগে আমরা দেখব এখানে অ্যাকচুয়ালি সুদের পরিমাণটা ঠিক কতটুকু আসে। তারপর সেই অনুযায়ী আমরা দেখব আমাদের কতটুকু সুদ পরিশোধ করা হয়েছে এবং কতটুকু সুদ এখনো বাকি আছে। যদি এখানে আমাদের ঋণের সুদ বাবদ 7,200 টাকাই লেখা থাকতো তাহলে কিন্তু আর আমরা কোনো কিছু যোগ করতাম না। যেহেতু আমাদের এখানে লেখা আছে 5,800 টাকা, তো 5,800 টাকা আমরা অলরেডি পরিশোধ করে ফেলেছি, এখনো 1,400 টাকা পরিশোধ করা হয়নি। তো 1,400 টাকা আমরা এখন বকেয়া হিসেবে যোগ করে দিব। তাহলে প্রথমে লিখব ঋণের সুদ, এটা আমরা অলরেডি দিয়ে ফেলেছি। ঋণের সুদ পরিশোধ করা হয়ে গেছে 5,800 টাকা এবং এটার সাথে যোগ, অর্থাৎ এখনো পরিশোধ করিনি 1,400 টাকা। তাহলে টোটাল যোগ করলে আমাদের টোটাল ঋণের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 7,200 টাকা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোট ব্যয়ের পরিমাণ। এখন তাহলে আমরা মোট ব্যয়ের পরিমাণটা বের করব সবগুলো যোগ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা মোট ব্যয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 1,33,600 টাকা এবং এটা আমরা মাইনাস করব। সো এখানে যে 1,33,600 টাকা পেয়েছি এটা হচ্ছে আমাদের জন্য মোট ব্যয়। তাহলে এখানে আমরা লিখব মোট ব্যয়। এবার দেখো মোট আয় হচ্ছে 2,85,000 টাকা। আমরা যদি এখানে একটু দেখি, মোট আয় হচ্ছে আমাদের 2,85,000 টাকা এবং এখানে আমরা মোট ব্যয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 1,33,600। তো এখন আমাদের কাজ হচ্ছে মাইনাস করে মানটা বের করা, অর্থাৎ আয় উদ্বৃত্তের মানটা বের করা। তাহলে মাইনাস করব 2,85,000 থেকে 1,33,600। তাহলে এখানে আমরা আমাদের মোট আয় বা আয় উদ্বৃত্তের পরিমাণটা পেয়ে যাচ্ছি 1,51,400 টাকা। 1,51,400 টাকা এবং আমরা নাম লিখে দিব। এখানে আমাদের নাম দাঁড়াবে আয় উদ্বৃত্ত, কারণ এখানে আমাদের আয়ের পরিমাণটা বেশি, ব্যয়ের পরিমাণটা কম, তাই এখানে নাম হবে আয় উদ্বৃত্ত। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা শেষ করলাম। এখন আমরা দেখব আমাদের গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পারিবারিক তহবিল 3,85,000 টাকা ধরে, তার মানে পারিবারিক তহবিল এখানে আর আমাদের বের করতে হবে না, অলরেডি এটার মান দেওয়াই আছে। আমরা পারিবারিক তহবিল 3,85,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের সেম ছকই দরকার পড়বে, অর্থাৎ এই ছকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো, বিবরণ এবং 3টা টাকার ঘর। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী স্টার্ট করব সম্পদ সমূহ থেকে, অর্থাৎ এখানে আমরা আমাদের টোটাল সম্পদগুলো নিয়ে আসব। আমরা যেমন আর্থিক অবস্থার বিবরণীগুলো প্রস্তুত করি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যখন প্রস্তুত করি তখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা দেখিয়ে দেই কোনটা স্থায়ী সম্পদ কোনটা চলতি সম্পদ। এখানে আর আমাদের সেরকম আলাদা করে দেখাতে হবে না, সবগুলো সম্পদকে লিখে ফেললেই হয়ে যাবে। তাহলে আমরা একদম শুরু থেকে দেখব আমাদের কি কি সম্পদ এখানে আছে। যেমন আমাদের 1 তারিখের হিসাবগুলোর মধ্যে কিছু সম্পদ ছিল, আমরা এখান থেকে স্টার্ট করব শুধুমাত্র এই প্রারম্ভিক নগদ তহবিল বাদ দিয়ে। আমরা এখানে প্রারম্ভিক নগদ তহবিলটাকে আনবো না, আমরা আনবো সমাপনী নগদ তহবিলটাকে, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে আমরা যে ব্যালেন্সটা পেয়েছিলাম সেই ব্যালেন্সটা আমরা এখানে
নিয়ে আসব। তাহলে প্রথমে আমরা এটাকেই নিয়ে আসি। আমাদের ব্যালেন্স বিডি ছিল হচ্ছে 20,000 টাকা, তবে ব্যালেন্স সিডি 90,000 টাকা। মনে রাখবো আমরা সমাপনী নগদ তহবিলই শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকেই নিয়ে আসি, আমরা লিখব সমাপনী নগদ তহবিল। যদি আমরা এটা দিয়ে স্টার্ট করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এখানে আমরা সমাপনী নগদ তহবিল নিয়ে আসব 90,000 টাকা। তারপর আমরা একে একে এই প্রত্যেকটা নিয়ে আসতে পারি। তো প্রথমে দেখি বাড়ি ঘর 3,50,000, তৈজসপত্র 25,000 টাকা। তাহলে বাড়ি ঘর 3,50,000, তৈজসপত্র 25,000। এরপর আছে আসবাবপত্র 50,000 টাকা এবং 12% ঋণ, এটা যাবে দায়ের মধ্যে। আসবাবপত্র 50,000, তাহলে আসবাবপত্রকে নিয়ে আসি 50,000। ওকে, এবার আমরা যাব আমাদের এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে। এবার দেখব কি কি সমন্বয় আছে। এখানে আছে ফ্রিজ ক্রয় আমরা করেছিলাম 28,000 টাকা, সাইকেল ক্রয় করেছিলাম 12,000 টাকা। তাহলে প্রথমে ফ্রিজ ক্রয় 28,000, তারপর সাইকেল ক্রয় 12,000। এরপর আমরা এখানে একটা সমন্বয় দেখেছিলাম, খাদ্য সামগ্রী 1,000 টাকা মজুদ আছে। তো খাদ্য সামগ্রী যেহেতু মজুদ আছে, এটা তো আমাদের জন্য একটা সম্পদ, কারণ এটা আমরা পরবর্তী বছরে কিন্তু সেই বিষয়টাকে ব্যবহার করতে পারবো। তো আমরা লিখি খাদ্য সামগ্রীর মজুদ, খাদ্য মজুদ 1,000 টাকা। এবং প্রদান গুলো আমরা যদি শেষ করে ফেলি, দেখো প্রাপ্তির মধ্যে আমাদের একটা বিষয় কিন্তু ছিল যেটা আমরা কোথাও ইউজ করিনি, পুরাতন টেবিল ক্রয়, পুরাতন টেবিল বিক্রয়। আমরা পুরাতন টেবিল যেটা আমাদের কাছে ছিল ওটা বিক্রি করে দিয়েছি, অর্থাৎ সম্পদটা কমে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস পুরাতন টেবিল বিক্রয়। আচ্ছা, পুরাতন টেবিল বিক্রয় এখানে দেওয়া আছে 5,000 টাকা। সো আমরা এখানে মাইনাস করে দিব 5,000 টাকা। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের আরো একটা বিষয় ছিল ডিপিএস এ জমা। আমরা ডিপিএস এ জমা করেছি 48,000 টাকা। ডিপিএস এ জমা এটাও কিন্তু আমাদের জন্য একটা সম্পদ। সো ডিপিএস জমা 48,000 টাকা। ওকে, তো এখানে দেখো সবগুলো সম্পত্তি আমরা নিয়ে এসেছি। এখন সবগুলো সম্পত্তি যোগ করে আমরা দেখব আমাদের টোটাল সম্পত্তির পরিমাণ কত দাঁড়ায়। প্রথমে 90,000, 3,50,000, তারপর 25,000, 50,000, 28,000, 12,000, 1,000, মাইনাস 5,000 এবং 48,000। তো এখানে আমাদের টোটাল সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে 5,99,000 টাকা। তো এইটা যেহেতু আমাদের মোট সম্পদ, অর্থাৎ মোট দায় এবং পারিবারিক তহবিলের পরিমাণটাও কিন্তু 5,99,000 টাকায় আসতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের টোটাল অঙ্কটাই ঠিক আছে, অর্থাৎ দুটা ব্যালেন্স এখানে মিলে যাবে। তাহলে এখন আমরা যে অংশটা করব সেটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে এখন আমরা কাজ করব মোট দায় ও পারিবারিক তহবিল নিয়ে। দায় ও পারিবারিক তহবিলে আমরা যদি প্রথমে দায় নিয়ে কাজ করি, প্রথমে একদম শুরুতে আমাদের এখানে একটা দায় ছিল 12% ঋণ 60,000 টাকা। তাহলে প্রথমে নিয়ে আসি 12% ঋণ 60,000 টাকা। এবার এই ঋণের সাথে কিন্তু আমাদের বকেয়া একটা ঋণের সুদ ছিল, তাহলে বকেয়া ঋণের সুদ এটাকেও নিয়ে আসতে হবে। বকেয়া ঋণের সুদের পরিমাণ ছিল 1,400 টাকা। তারপর আমরা এখানে একটা বিদ্যুৎ বিলের বকেয়া দেখেছিলাম। আমাদের এখানে বিদ্যুৎ বিলের বকেয়া 2 মাসের ছিল এবং 2 মাসের বকেয়া ছিল 1,200 টাকা। তাহলে বকেয়া বিদ্যুৎ বিল এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে বকেয়া যা যা থাকবে সাধারণত সবগুলোই দায় হয়, মানে বকেয়া বিদ্যুৎ বিল 1,200 টাকা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল দায়। আমরা টোটাল দায় যদি যোগ করি, টোটাল দায়ের পরিমাণ দাঁড়াবে, এখানে যদি আমরা টোটাল দায় যোগ করে দিই 60,000, 1,400, 1,200, তো টোটাল দায় দাঁড়াচ্ছে 62,600। চাইলে আমরা একসাথে পারিবারিক তহবিলের সাথেও যোগ করতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমরা বের করব পারিবারিক তহবিল।
তো পারিবারিক তহবিল কিন্তু অলরেডি আমাদের প্রশ্নের মধ্যেই গ নাম্বার প্রশ্নের মধ্যে বলাই ছিল। আমরা একটু খেয়াল করি, আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা ছিল 3,85,000 টাকা। তো পারিবারিক তহবিল প্রথমে আমরা নিয়ে আসলাম 3,85,000 টাকা, এবং এটার সাথে যোগ করতে হবে আয় উদ্বৃত্ত, অর্থাৎ আগের প্রশ্নটাতে আমরা যে আয় উদ্বৃত্তটা এখানে নির্ণয় করেছিলাম সেই আয় উদ্বৃত্তটা এখানে চলে আসবে। তো আমাদের দেখো আয় উদ্বৃত্তের পরিমাণ ছিল 1,51,400 টাকা। তাহলে এখানে আমাদের এই 1,51,400 টাকা পারিবারিক তহবিলের সাথে যোগ করতে হবে, 1,51,400। তো আমরা যদি 3,85,000-এর সাথে 1,51,400 যোগ করি, আমাদের টোটাল পারিবারিক তহবিল দাঁড়াচ্ছে 5,36,400। তাহলে 5,36,400 এবং 62,600 টোটাল যোগ করলে আমাদের মোট দায় এবং পারিবারিক তহবিলও কিন্তু দেখো এখানে 5,99,000 টাকা চলে আসলো। তো এখানে আমরা নামটা লিখে দিব, মোট দায় ও পারিবারিক তহবিল। যখন আমরা এই সিচুয়েশনে বা এই পর্যায়ে এসে দেখব যে আমাদের দুইটা ব্যালেন্স মিলে গেছে, অর্থাৎ মোট সম্পদ এবং আমাদের মোট দায় ও পারিবারিক তহবিলের অ্যান্সার যখন মিলে যাবে, তার মানে আমাদের পুরো অঙ্কটাই কিন্তু একদম ঠিকঠাকভাবে করা আছে। যদি এখানে দেখো দুইটা ব্যালেন্সের মধ্যে কম বেশি আসছে, তার মানে তোমার ধরে নিতে হবে অবশ্যই কোথাও একটা তুমি ভুল করেছো বা কোথাও একটা সমন্বয় করতে হবে। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।